নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর ২০ পরিচ্ছেদ। চলুন শুরু করি। অনেক দিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। গাঙ্গুলিপাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন। বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে গাঙ্গুলিতে চণ্ডীমণ্ডপে গিয়া বসেন। অপুর বাল্যকাল হইতেই হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতে দুইজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো দাদা ভাই, এসো, বসো বসো। অন্যস্থানে অপু মুখচোরা, মুখ দিয়া কথা বাহির হয় না, কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ, বাধাহীন ও উল্লাস ভরা। নরোত্তম দাসের কেউ নাই, বৃদ্ধ একাই থাকেন। এক স্বজাতীয় বৈষ্ণবের মেয়ে কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায়। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে। এ কথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়, অন্নদা রায়ের অপেক্ষাও বড়, কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকোচ, সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয় বলিতে পারে না, পাছে প্রবীণ লোকেরা কেউ ধমক দিয়া জ্যাঠা ছেলে বলেন। নরোত্তম দাস বলেন, দাদু তুমি আমার গৌর, তোমাকে দেখলে আমার মনে হয় দাদু আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর, সুশ্রী, নিষ্পাপ ছিলেন। ওই রকম ভাব মাখানোর চোখও ছিল তার। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত, এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে এবার তুমি আমায় তোমার সেই বইখানার ছবি দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন, তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন। ছবি মোট দুখানি। দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না। তাহার এক শিষ্য মাঝে মধ্যে পদ রচনা করিয়া তাহাকে শুনাইতে আসিত। বৃদ্ধ বিরক্ত হইয়া বলিতেন, পদ বেঁধেছ, বেশ করেছ, ওসব আমায় শুনিও না বাপু। পদকর্তা ছিলেন বিদ্যাপতি চণ্ডীদাস, তাদের পর ওসব আমার কানে বাজে, ওসব গিয়ে অন্য জায়গায় শোনাও। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে। তাহার কাছে তাজা মাটি, পাখি, গাছপালার সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে। সেগুলি সে বিছানায় রাখিয়া দেয়। তাহার পর সন্ধ্যার আলো জ্বালিলেই বাবার আদেশে পড়িতে বসিতে হয়। ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না, কিন্তু অপুর মনে হয় কত রাতই যে হইয়া গেল। পরে ছুটি পাইয়া সে শুইতে যায়, বিছানায় শুইয়া পড়ে। আর অমনি আজকার দিনের সকল খেলাধুলা, সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহ মনকে খেলাধুলার অতীত ক্ষণগুলির জন্য বিরহাতুর বালক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়। সেদিন তাহার দিদি চুপি চুপি বলে, চড়ুই ভাতি করবি অপু? তাহাদের দৌড় দিয়া পাড়ার সকলে কুলুইচণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায়। তাহার মাও যায়।
কিন্তু তাহাকে লইয়া যায় না। সেখানে সব নিজে নিজে জিনিসপত্র, অত চাল ডাল তাহাদের নাই। আর বনভোজনে গিয়া সকলে বাহির করে কত কি জিনিস, ভালো চাল ডাল ঘি দুধ। তাহার মা বাহির করে শুধু মোটা চাল, মটরের ডাল বাটা আর দুই একটা বেগুন। পাশে বসিয়া ভুবন মুখুজ্জদের সেজ ঠাকুরনের ছেলেমেয়েরা নতুন আখের গুড়ের পাটালি দিয়া দুধ ও কলা মাখিয়া ভাত খায়। নিজের ছেলে মেয়েদের জন্য তাহার মায়ের মন কেমন করে। তাহার অপুও ওই রকম দুধ কলা দিয়া পাটালি মাখিয়া ভাত খাইতে ভালোবাসে। শান্ত মাঠের ধারের বনে রাঙা সন্ধ্যা নামে। বাঁশবনের পথে ফিরিতে শুধু ছেলের মুখই মনে পড়ে। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারের খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়া কাটিয়া পরিষ্কার করিয়া ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা, আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে। একটা ভালো নারিকেলের মাথায় দুপলা তেল চুপি চুপি তেলের ভাঁড়টা হইতে বাহির করিয়া আনিল। অপহৃত মালামাল বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া বলিল, শিগগির নিয়ে যা, দৌড় অপু, সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে ফেলে না। এমন সময় মাতর মা তাহার ছোট ছেলেকে পেছনে লইয়া খিড়কির দৌড় দিয়া উঠানে ঢুকিল। দুর্গা বলিল, এদিকে কোত্থেকে তমরেজের বউ? মাতর মায়ের বয়সও খুব বেশি নয়, দেখিতেও মন্দ ছিল না, কিন্তু স্বামীর মৃত্যুর পর হইতেই কষ্টে পড়িয়া মলিন ও শীর্ণ হইয়াছে। বলিল, কুঠির মাঠে গিয়েছিলাম কাঠ কুড়ুতি, বুইচের মালা নেবা? দুর্গা তো বন বাগান খুঁজিয়া নিজেই কত বইচি ফল তুলিয়া আনে। ঘাড় নাড়াইয়া বলিল, সে কিনিবে না। মাতর মা বলিল, নেও না দিদি ঠাকুরন, বেশ মিষ্টি বুইচে, মধুখালির বিলির ধার্থে তুললেন। কোচর হইতে একগাছা মালা বাহির করিয়া দেখাইয়া বলিল, দেখো কত বড় বড়, কাঠ নিয়ে বাজারে যেতি, বিক্রি করতি, পয়সা পেতি বড্ড বেলা হয়ে যাবে, মাতরে ততক্ষণ 1 পয়সার মুড়ি কিনে দিতাম, নাও পয়সায় 2 গাছ দেবানি। দুর্গা রাজি হইল না, বলিল, অপু ঘটিতে 1 গালখানিক চাল ভাজা আছে, নিয়ে এসে মাতর হাতে দে তো। উহারা খিড়কি দিয়া পুনরায় বাহির হইয়া গেলে দুজনে জিনিসপত্র লইয়া চলিল। চারিদিকে বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু, কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি এক জায়গা থেকে। পুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। অপু মহা উৎসাহে শুকনো পাতা কাটি কুড়াইয়া আনে। এই তাহাদের প্রথম বনভোজন। অপুর এখনো বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে, না খেলাঘরের বনভোজন যা কতবার হইয়াছে সেরকম হইবে। ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের। চারিধারে বনঝোপ, ওদিকে তেলাকুচালতার দুলুনি, বেলগাছের তলে জঙ্গলে শেওড়া গাছে ফুলের ঝাড়। আতপুরা কটা দুব্বা ঘাসের উপর খঞ্জনি পাখিরা নাচিয়া নাচিয়া ছুটিয়া বেড়াইতেছে। নির্জন ঝোপঝাড়ের আড়ালে নিভৃত নিরালা স্থানটি। প্রথম বসন্তের দিনে ঝোপে ঝোপে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড়, পোড়ো ভিটাটি আলো করিয়া ফুটিয়া আছে। বাতাবি লেবু গাছটায় কয়েকদিনের কুয়াশায় ফুল অনেক ঝরিয়া গেলেও থোপা থোপা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে। দুর্গা আজকাল যেন এই গাছপালা পথঘাট, এই অতি পরিচিত গ্রামের প্রতি অন্ধিসন্ধিকে অত্যন্ত বেশি করিয়া আঁকড়াইয়া ধরিতেছে। আসন্ন বিরহের কোন বিষাদে কত প্রিয় গাবতলার পথটি, ওই তাহাদের বাড়ির পিছনের বাঁশবন, ছায়াভরা নদীর ঘাটটি আচ্ছন্ন থাকে। তাহার অপু, তাহার সোনার খোকা ভাইটি, যাহাকে একবেলা না দেখিয়া সে থাকিতে পারে না, মনটা হু হু করে, তাহাকে ফেলিয়া সে কত দূর যাইবে। আর যদি সে না ফেরে,
যদি নিতম পিসির মতো হয়। এই ভিটাতেই নিতম পিসি ছিল। বিবাহ হইয়া কতদিন আগে কোথায় চলিয়া গিয়াছে, আর বাপের ভিটাতে ফিরিয়া আসে নাই। অনেককাল আগের কথা, ছেলেবেলা হইতে গল্প শুনিয়া আসিতেছে। সকলে বলে বিবাহ হইয়াছিল মুর্শিদাবাদ জেলায়। সে কত দূরে, কোথায়? কেহ আর তাহার খোঁজখবর রাখে নাই। আছে কি নাই কেহ জানে না। বাপকে নিতম পিসি আর দেখে নাই, মাকেও আর দেখে নাই, ভাই বোনকেও না। সব একে একে মরিয়া গিয়াছে। মা গো, মানুষ কেমন করিয়া এমন নিষ্ঠুর হয়? কেন তাহার খোঁজ কেহ যে আর করে নাই? কতদিন সে নির্জনে এই নিতম পিসির কথা ভাবিয়া চোখে জল ফেলিয়াছে। আর যদি হঠাৎ সে ফিরিয়া আসে, এই ঘোর জঙ্গল ভরা জনশূন্য বাপের ভিটা দেখিয়া কি ভাবিবে? তাহারও যদি ওই রকম হয়, ওই তাহার বাবাকে, মাকে, অপুকে ছাড়িয়া আর কখনো দেখা হইবে না, কখনো না, কখনো না। এই তাহাদের বাড়ি, গাবতলা, ঘাটের পথ ভাবিলে গা শিহরিয়া ওঠে। দরকার নাই, কি জানি কেন আজকাল তাহার মনে হয় একটা কিছু তাহার জীবনে শীঘ্র ঘটিবে। একটা এমন কিছু জীবনে শীঘ্রই আসিতেছে, যাহা আর কখনো আসে নাই। দিন রাতে খেলাধুলার কাজকর্মের ফাঁকে ফাঁকে এই কথা তাহার প্রায়ই মনে হয়। ঠিক সে বুঝিতে পারে না তাহা কি, বা তাহা কেমন করিয়া সেটার আসিবার কথা মনে ওঠে। তবুও মনে হয়, কেবলই মনে হয়, তাহা আসিতেছে, আসিতেছে, শীঘ্রই আসিতেছে। চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনির গলা যেন, নিয়ে আয় তো ডেকে অপু। একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল। একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি? দুর্গা বলিল, আয় না বিনি, চড়ুই ভাতি করছি, বস। মেয়েটি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে। পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদাসিধা। তাহার বাপ যুগীর বামুন বলিয়া সামাজিক ব্যাপারে তাহাদের নিমন্ত্রণ হয় না। গ্রামের এক পাশে নিতান্ত সংকুচিতভাবে বাস করে। অবস্থাও ভালো নয়। বিনি দুর্গার 5 মাস খাটিতে লাগিল খুব। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার স্বীকার করিবে কি করিবে না, এরূপ একটা দ্বিধা মিশ্রিত উল্লাসের ভাব তাহার কথাবার্তায়, ভাবভঙ্গিতে প্রকাশ পাইতেছিল। দুর্গা বলিল, বিনি, আর দুটো শুকনো কাঠ দেখ তো, আগুনটা জ্বলছে না ভালো। বিনি তখন কাঠ আনিতে ছুটিল এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি, না আর আনবো? দুর্গা যখন বলিল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। খানিকটা পরে বিনি জল আনিয়া দিল। আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, কি কি তরকারি দুর্গা দিদি? ভাত নামাইয়া দুর্গা ছোবাতে তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে। খানিকটা পরে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে। অপুকে ডাকিয়া বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে, দেখছিস অপু? ঠিক যেন মার রান্না বেগুন ভাজা, না? অপুরও ব্যাপারটায় আশ্চর্য বোধ হয়। তাহারও এতক্ষণ যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকারের ভাত, সত্যিকার বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে। শুধু ভাত, বেগুন ভাজা, আর কিছু না। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়াছিল। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? অপু বলে, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। লবণকে রন্ধনের উপকরণের তালিকা হইতে ইহারা অদ্য একেবারেই বাদ দিয়াছে, লবণের বালাই রাখে নাই। কিন্তু মহা খুশিতে তিনজনে কোষো মেটে আলুর ফল ভাতে ও পানসে আতপোড়া বেগুন ভাজা দিয়া চড়ুই ভাতির ভাত খাইতে বসিল। দুর্গার এই প্রথম রান্না।
সে বিস্ময় মিশানো আনন্দের সঙ্গে নিজের হাতের শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল। এই বনঝোপের মধ্যে, এই শুকনো আতা পাতার রাশের মধ্যে, খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া। খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হি হি করিয়া খুশির হাসি হাসিল। খুশিতে ভাতের দলা তাহার গলার মধ্যে আটকাইয়া যাইতেছিল যেন। বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলিল, একটু তেল আছে দুর্গাদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দুর্গা বলিল, অপু ছুটে নিয়ে আয় একটু তেল। যে জীবন কত শত পুলকের ভাণ্ডার, কত আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নার অবদানে মণ্ডিত, ইহাদের সে মাধুরীময় জীবনযাত্রার সবে তো আরম্ভ। অনন্ত যেই জীবনপথ দূর হইতে বহু দূরে দৃষ্টির কোন ওপারে বিসর্পিত, সে পথের ইহারা নিতান্ত ক্ষুদ্র পথিক দল। পথের বাঁকে ফুলে ফলে দুঃখে সুখে ইহাদের অভ্যর্থনা একেবারে নতুন। আনন্দ, আনন্দ, প্রসারের আনন্দ। জীবনের মাঝে মাঝে যে আড়াল আছে, বিশাল তুষার মৌলি গিরিসংকটের ওদিকের যে পথটা দেখিতেছে না, তাহার আনন্দ, আজকের আনন্দ। সামান্য সামান্য ছোটোখাটো তুচ্ছ জিনিসের আনন্দ। অপু বলিল, মাকে কি বলবি দিদি? আবার ওবেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে এখন। যুগীর বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাইলে লোকে ঘটিতে করিয়া জল খাইতে দেয়, তাহাও আবার মাজিয়া দিতে হয়। বিনি দু একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলিল, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, জল তেষ্টা পেয়েছে। অপু বলিল, নাও না বিনিদি, তুমি নিয়ে চুমুক দিয়ে খাও না। তবু যেন বিনির সাহস হয় না। দুর্গা বলিল, নে না বিনি, গ্লাসটা নিয়ে খা না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাঁড়িটা ফেলা হবে না কিন্তু, আবার আর একদিন বনভোজন করব, কেমন তো? ওই কুল গাছের ওপরে টাঙিয়ে রেখে দেব। অপু বলিল, হ্যাঁ, ওখানে থাকবে কি না? তোর মা কাঠকুড়োতে আসে, দেখতে পেলে নিয়ে যাবে দিদি, ভারী চোর। একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে ছোবাটা দুর্গা রাখিয়া দিল। অপুর বুক ঢিপ ঢিপ করিতেছিল। ওই ঘুলঘুলিটার ও পিঠে আর একটা ছোট ঘুলঘুলি আছে, তাহার মধ্যে অপু লুকাইয়া চুরুটের বাক্স রাখিয়া দিয়াছে। দিদি সেদিকে যদি যাইয়া পড়ে। ন্যাড়াদের বাড়িতে কিছুদিন আগে ন্যাড়ার ভগ্নিপতি ও তাহার এক বন্ধু আসিয়াছিল। কলিকাতার কাছে কোথায় বাড়ি, খুব বাবু, খুব চুরুট খায়। এই একবার খাইল, আবার এই খাইতেছে। অপু মনে মনে অত্যন্ত ইচ্ছা হইয়াছিল সেও একবার চুরুট খাইয়া দেখিবে কেমন লাগে। সে ন্যাড়ার সঙ্গে পরামর্শ করিয়া গ্রামের হরিশ যোগীর দোকান হইতে 3 পয়সার রাঙা কাগজে মোড়া 10টি চুরুট কিনিয়া আনে। সেদিন এই ঘন জঙ্গলের মধ্যে একা বসিয়া চুপি চুপি একটা সিগারেট ধরাইয়া খাইয়াছিল। ভালো লাগে নাই, তেতো তেতো, কেমন একটা ঝাঁজ। দুটান খাইয়া সে আর খাইতে পারে নাই, কিন্তু তাহার ভাগের বাকি 4টি চুরুট সে ফেলিয়াও দিতে পারে নাই। ন্যাড়ার ভগ্নিপতির নিকট সংগৃহীত একটা খালি চুরুটের বাক্সে সে কয়টি সে ওই পোড়োভিটার জঙ্গলে ভাঙা পাঁচিলের ঘুলঘুলিতে লুকাইয়া রাখিয়া দিয়াছে। প্রথম চুরুট খাইবার দিন চুরুট টানা শেষ হইয়া গেলে ভয়ে তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিতেছিল। পাছে মুখের গন্ধ মা টের পায়। পাকা কুল অনেক করিয়া খাইয়া নিজের মুখের হাই হাত পাতিয়া ধরিয়া অনেকবার পরীক্ষা করিয়া তবে সে পুনর্বার মনুষ্য সমাজে প্রবেশ করিয়াছিল, যায় বুঝিয়ার বামাল শুদ্ধ ধরা পড়িয়া। কিন্তু দিদির পাঁচিলের ও পিঠে যাইবার দরকারই হয় না, এ পিঠেই কাজ সারা হইয়া যায়।